সংবাদ প্রকাশের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি বিজন কুমার দাস যুক্ত আছি রাজধানীর ফার্মগেট এলাকা থেকে। আমার পেছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি রাস্তা দিয়ে যান চলাচল করছে এবং এটি রাজধানীর ফার্মগেট এলাকার যে ফার্মগেট মোড় সেই রাস্তাটি, এবং এই রাস্তাটি চলে গেছে সোনারগাঁও মোড়ের দিকে এবং তারপরে সেখান থেকে চারটি রাস্তা ভাগ হয়ে বিভিন্ন জায়গায় রাজধানী চলে গেছে। এবং আমি যে বিষয়টি আপনাদেরকে জানাতে যুক্ত হয়েছি যে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের 48 ঘন্টার অবরোধ কর্মসূচি। এবং আজকে অবরোধ কর্মসূচির আমি আন্তরিকভাবে দুঃখিত যে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 48 ঘন্টার হরতাল কর্মসূচি এবং বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের কিন্তু এই হরতাল কর্মসূচি শুরু হচ্ছে আগামীকাল থেকে। দর্শক, 48 ঘন্টার অবরোধ কর্মসূচি, 48 ঘন্টার হরতাল কর্মসূচি আজকের হচ্ছে আপনার আগের দিন, এবং আগের দিনে রাজধানীর যে আপনার যান চলাচল সেটি আমরা স্বাভাবিক পর্যায়ে দেখছি। এবং এই হরতাল কর্মসূচির মধ্যে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলবো এবং এই হরতাল কর্মসূচিকে ঘিরে আপনার হলো যে সাধারণ মানুষের প্রতিক্রিয়া কী এবং সাধারণ মানুষ আসলে কী বলছে সেটি আসলে জানানোর চেষ্টা করব। আমরা আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি যে হরতাল কর্মসূচির আগে কিন্তু বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের অবরোধ কর্মসূচি ধাপের পর ধাপ হয়েছে এবং এই আপনার হলো যে সর্বশেষ পঞ্চম ধাপের অবরোধ কর্মসূচি শেষে আপনার হলো যে আগামীকাল আবার বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তারা কিন্তু আবারও হরতাল কর্মসূচি ডাক দিয়েছে। দর্শক, হরতাল কর্মসূচি এটি নয়, এটি দ্বিতীয় ধাপের হরতাল কর্মসূচি এবং এর আগে কিন্তু কয়েকটি দাবি জানিয়ে হরতাল কর্মসূচি দিয়েছিল বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের। দর্শক, সেটি ছিল আমরা কিছুক্ষণ পরেই এই ফার্মগেট এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে দেখব এবং আপনার হলো যে যারা সাধারণ মানুষ রয়েছে তাদের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব যে আসলে তাদের হরতাল কর্মসূচি এবং একই সাথে যে অবরোধ কর্মসূচিগুলো হয়ে এসেছে সেই জায়গায় তাদের দিন যাপনগুলো কেমন ছিল, তাদের দৈনিক চলার ধারাগুলো কেমন ছিল সেটিও জানানোর চেষ্টা করব। দর্শক, আমরা দাবিগুলো একই সাথে জানানোর চেষ্টা করব যে আগামীকাল থেকে যে হরতাল কর্মসূচি শুরু হচ্ছে সেটির আসলে দাবি কী। দর্শক, আমরা এই মুহূর্তে একটু ঘুরে দেখার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন যে যান চলাচল ইতোমধ্যে রাজধানীর স্বাভাবিক রয়েছে। দর্শক, এ পর্যায়ে আপনাদের জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার বিকেলে ভার্চুয়ালি একটি সংবাদ সম্মেলন করে বিএনপি এবং সেই বিএনপির যে দলটি রয়েছে সেই দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী একটি কর্মসূচির ঘোষণা দেন এবং সেই কর্মসূচিটি হলো হরতাল কর্মসূচি এবং এই হরতাল কর্মসূচি আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে 48 ঘন্টার। এবং এছাড়াও যে আপনারা সকলেই জানবেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে তফসিল ঘোষণা হয়েছে এবং এই তফসিল ঘোষণার আপনার হলো যে প্রতিবাদেই কিন্তু এই হরতাল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তারা। দর্শক, আমরা এই পর্যায়ে আসলে এই স্থানটি ঘুরে দেখার চেষ্টা করব এবং হরতাল এবং অবরোধ কর্মসূচির যে বিস্তারিত তথ্য এবং পার্থক্য সেটিও কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব। দর্শক, এর আগে আপনার হলো যে পঞ্চম ধাপের যে আমরা শুরুর দিকে বলছিলাম অবরোধ কর্মসূচি শেষে আপনার হলো আবারও হরতাল কর্মসূচি আগামীকাল থেকে শুরু হচ্ছে এবং বিভিন্ন জায়গায় আপনার হলো যে অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক, সেই আপনার হলো যে সেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলোকে ঘিরে সাধারণ মানুষের মনে এক প্রকার আতঙ্কের সৃষ্টি হয়েছে। এবং আমরা যখন অবরোধ কর্মসূচিগুলো চলছিল ধাপের পর ধাপ, সেই সময় আমরা বিভিন্ন পরিবহন চালকদের সাথে কথা বলেছিলাম। তাদের কিন্তু আপনার হলো যে তাদের যে প্রতিদিনের আয় রোজগার সেটি কিন্তু অনেকটাই কমে এসেছিল এবং আমরা আগামীকাল থেকে হরতাল কর্মসূচি যে শুরু হচ্ছে সেটিকে ঘিরেও আসলে পরিবহন চালক সাধারণ মানুষ তারা আসলে কি মনে করছে সেটিও আসলে আপনাদের জানানোর চেষ্টা করব। সাধারণ মানুষের মধ্যে থেকেই আমরা জেনে নেব যে আসলে এই কর্মসূচিগুলোকে আসলে তারা কিভাবে দেখছে এবং
নির্বাচনকে ঘিরেও এক প্রকার কৌতূহল মানুষের মাঝে রয়েছে এবং সেই কৌতূহলটাও আমরা জানানোর চেষ্টা করব এই আপনাদের সংবাদ প্রকাশের লাইভের মাধ্যমে। দর্শক, আমরা এ পর্যায়ে আসলে আমরা হরতাল এবং অবরোধ কর্মসূচির মধ্যে সাধারণ মানুষের সাথে কথা বলার পূর্বে হরতাল এবং অবরোধ কর্মসূচির মধ্যে যে পার্থক্য সেটি আসলে আপনাদের একটু জানিয়ে রাখি যে হরতাল কর্মসূচি হচ্ছে সরকারের বিরুদ্ধে জনগণের সম্মিলিত একটি আন্দোলন এবং হরতালের সময় সব কর্মক্ষেত্র, দোকান, আদালত বন্ধ থাকে এবং তবে এর মধ্যে কিন্তু এই হরতালের আওতার বাইরে কিন্তু থাকে আপনার হলো যে অ্যাম্বুলেন্স, দমকল বাহিনীর যে সেবা, সেটি গণমাধ্যম সমূহ এগুলো কিন্তু আওতার বাইরে থাকে। এবং আরেকটি বলি যে অবরোধ কর্মসূচি সেটি হচ্ছে কোনো দাবি আদায়ের একটি বিশেষ ব্যবস্থা হলো অবরোধ এবং অবরোধ এই কর্মসূচি পালনের জনগণকে বাধ্য করতে হয় এবং বাধ্য করাকে কেন্দ্র করে যেটি থাকে সেটি হচ্ছে আসলে অবরোধ কর্মসূচি। দর্শক, আমরা আপনাদের জানানোর চেষ্টা করেছি যে হরতাল এবং অবরোধ কর্মসূচির যে মধ্যে যে পার্থক্য সেটি, এবং আমরা আরও একটু জানিয়ে রাখি এর আগে আপনার হলো যে গত 29 অক্টোবরের দিকে আপনার হলো যে বিএনপি এবং সমমনা যে দলগুলো ছিল সেই সময় কিন্তু তারা প্রথম ধাপের অবরোধ কর্মসূচি তারা দিয়েছিল এবং সেটি আপনাদের জানিয়ে রাখি যে 29 অক্টোবরে যে আপনার হলো যে 29 অক্টোবরে যে আপনার হলো যে হরতাল কর্মসূচিটি হয়েছিল সেটি কিন্তু আপনার হলো যে নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা, সরকারের পদত্যাগ এবং দলের চেয়ারপারসন যে বিএনপি এবং সমমনা যে বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন খালেদা জিয়া, তার মুক্তির দাবিতে কিন্তু সেই সময় সকাল সন্ধ্যা একদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করেছিল বিএনপি সমমনা বিএনপি যে দলটি রয়েছে, রাজনৈতিক যে দলটি রয়েছে সেটি। এবং এরপরে আপনার হলো যে পরবর্তীতে আজকে কিন্তু এটি হচ্ছে দ্বিতীয় ধাপের হরতাল কর্মসূচি। সেই হরতাল কর্মসূচিটি কিন্তু আপনার হলো যে এর আগের যে দাবিগুলো ছিল সেটি কিন্তু নয়। আপনারা সকলেই জানেন, আমরা শুরুর দিকে বলছিলাম যে দ্বাদশ জাতীয় যে সংসদ নির্বাচন সেটি তফসিল ঘোষণা হয়েছে এবং বিভিন্ন যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু ইতোমধ্যে মনোনয়ন পত্র কেনা শুরু করেছেন এবং এই তফসিল ঘোষণার প্রতিবাদেই কিন্তু এই আগামীকাল থেকে যে হরতাল কর্মসূচি শুরু হচ্ছে সেটির কিন্তু আপনার হলো যে এই 48 ঘন্টার হরতাল কর্মসূচির সেটি কিন্তু দাবি, তাদের প্রতিবাদ জানিয়ে সেই হরতাল কর্মসূচি। এবং এই হরতাল কর্মসূচি চলবে আগামীকাল রোববার সকাল 6টা থেকে মঙ্গলবার সকাল 6টা পর্যন্ত। দর্শক, আমরা এই পর্যায়ে আমরা সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আপনাদের জানানোর চেষ্টা করব যে তাদের এই কর্মসূচিকে ঘিরে তাদের আসলে বর্তমান মনের অবস্থাটি কীরকম এবং তারা আসলে কী প্রত্যাশা করছে। তবে অবরোধ কর্মসূচিকে ঘিরে যখন আমরা সাধারণ মানুষের সাথে কথা বলি তখন কিন্তু সকল সাধারণ মানুষ যারা ছিলেন এই সাধারণ মানুষ কিন্তু বলছিলেন তাদের একটি প্রত্যাশার কথা যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে সেগুলো আসলে তাদের কিন্তু সমঝোতায় বসা অতীব জরুরি এবং এই সমঝোতায় বসলে এই সাধারণ মানুষের যে আতঙ্ক সেটি আসলে চলে যাবে। কারণ এই অবরোধ কর্মসূচির আগের দিন থেকে শুরু করে এবং হরতাল কর্মসূচির আগের দিনেও আমরা কিছুক্ষণ আগেই একটি অগ্নিকাণ্ডের ঘটনার কথা শুনেছি। সেটি হচ্ছে আপনার হলো যে রাজধানীর তালতলা এলাকায় এবং সেখানে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা এই পর্যায়ে আসলে সাধারণ মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং জানানোর চেষ্টা করব যে আসলে সাধারণ মানুষ আসলে কী প্রত্যাশা করছে এই নির্বাচনকে ঘিরে এবং এছাড়াও অবরোধ কর্মসূচিকে ঘিরে তাদের কী অবস্থা সেটি আমরা জানানোর চেষ্টা করব। দর্শক, এটি হচ্ছে ফার্মগেট এলাকা।
আমরা এই মুহূর্তে একজন পরিবহন চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব। কালকে থেকে তো হরতাল কর্মসূচি শুরু হচ্ছে, তো এর মধ্যে গাড়ি চালাবেন কিনা, কি অবস্থা, কি মনে করছেন? গাড়ি বন্ধ রাখবো, যাত্রী অনেক কম, এলে গাড়ি বন্ধ রাখবো। কালকে গ্যাঞ্জাম হতে পারে, আমি দুটা গাড়ি চালাই, এই কারণে বন্ধ করবো। মনের ভিতর থেকে আতঙ্কের জায়গাটি কীরকম? আতঙ্কের জায়গায় এর আগে যখন অবরোধ কর্মসূচি শুরু হয় তখন আসলে আপনাদের ব্যবসায়িক পরিবেশটা কীরকম ছিল? আপনাদের যাত্রী পাচ্ছিলেন কিনা? আগে ভালো ছিল, এখন অনেক খারাপ হয়েছে। এখন অনেক খারাপ যাচ্ছে। আপনারা এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কাছে আসলে কি প্রত্যাশা করেন? আমরা এই হরতাল অবরোধ বন্ধ করলে ভালো, বন্ধ করলে ভালো হয়। এই রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের কি সমঝোতায় বসা উচিত, নাকি এইভাবেই সমাজের জন্য বসা উচিত সবাই মিলে? সামনেই তো নির্বাচন আসছে, আপনার নির্বাচন হবে, তো যেই সরকারি আসুক তাদের কাছে প্রত্যাশা কী থাকবে আপনার? এই এরকম যে সব সামনে যে ভালো চলবে। আচ্ছা, আপনার নামটি জানাবেন একটু। আক্তার। দর্শক, আমরা আক্তার নামের একজন পরিবহন চালকের সাথে কথা বললাম। আসলে যে নির্বাচনের ঘিরে যে মানুষের মাঝে যে কৌতূহলটি সৃষ্টি হয়েছে, তারা আসলে প্রত্যাশা করছে যে সরকারি আসুক দেশটি যেন সুন্দরভাবে পরিচালিত হয়, এমনটাই প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এবং অবরোধ কর্মসূচি, হরতাল কর্মসূচি, পাল্টাপাল্টি সমাবেশ, সেগুলোকে ঘিরে সাধারণ মানুষের আসলে প্রত্যাশা যে রাজনৈতিক যে দলগুলো রয়েছে তারা কিন্তু আসলে সমঝোতায় বসবে এবং শান্তি এতেই বর্ষিত হবে আপনার হলো যে সাধারণ মানুষের মাঝে। আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথে কথা বলার চেষ্টা করব। কালকে থেকে তো হরতাল কর্মসূচি শুরু হচ্ছে আবারও, এবং অবরোধ কিছুদিন আগে গেল। তো আসলে এর মধ্যে আপনাদের চলাচল কীরকম ছিল? বাড়ি থেকে বের হচ্ছিলেন, মনের অবস্থা কীরকম ছিল আমাদের একটু জানাবেন। আসলে মনের অবস্থা তো সবারই মাঝখানে একটু আতঙ্ক বিরাজ করে, আর যান চলাচল স্বাভাবিক মোটামুটি, কিন্তু মানুষের মাঝখানে একটু আতঙ্ক দেখা দিচ্ছে যে অনেক সময় বাসে আগুন দিচ্ছে। হ্যাঁ, ওই সময় মানুষ একটু খুব মানে টেনশন ফিল করে, বা অ্যাক্সিডেন্ট তো একটা হতেই পারে মানুষের। তো এই কারণে সবাই একটু নার্ভাস আর কি। আর যান চলাচল তো স্বাভাবিক, আমরা ওই ব্যাপারে কোনো করতেছি না। অবরোধ হইলেও আর চলাচলে সুবিধা আমাদের। আচ্ছা, একটি বিষয় আমাদের জানাবেন যে হরতাল, অবরোধ, পাল্টাপাল্টি সমাবেশ, রাজনৈতিক যে দলগুলো রয়েছে তাদের যে কর্মসূচিগুলো রয়েছে, এগুলোকে ঘিরে আপনি যেটি বলছেন যে মানুষের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। তা তো অবশ্যই, আতঙ্ক তো মানুষের মাঝখানে থাকবেই, কারণ জীবনের যদি কার না থাকে। এর মধ্যে রাজনৈতিক দলগুলোর কাছে প্রত্যাশা কি আপনার, যে এই হরতাল অবরোধ কর্মসূচি থাকবে নাকি? প্রত্যাশা, আমাদের প্রত্যাশার কোনো নাই। আমরা প্রত্যাশা চাইলে তো তা হচ্ছে না। এখন রাজনৈতিক যে দলগুলো আছে তাদের উচিত যে যেভাবে সুন্দর হয়, যেভাবে একটা সমাজ দশটার মাঝখানে যেভাবে সুন্দর হয় সেভাবে করা উচিত। বা তারা যে দুইটা বড় বড় দল আছে তারা বসে যেভাবে ভালো সুন্দর হয় সেভাবে করাটাই উচিত। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই যে আগামীকাল থেকে যে হরতাল কর্মসূচি শুরু হচ্ছে এটি 48 ঘন্টার, এবং এই কর্মসূচি যে ডাক দিয়েছে বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে, সমর্থন যারা করছেন, তো আরেকটি বিষয় আপনার কাছে জানার ইচ্ছা যে হরতাল কর্মসূচিকে ঘিরে আপনার তাদের যে দেওয়ার যে কারণ, সেটি হচ্ছে যে তফসিল যে ঘোষণা হয়েছে তার প্রতিবাদে, এটি নিশ্চয়ই জানেন। তো আমরা আপনার কাছে একটি বিষয় জানতে চাই যে পরবর্তী যে সরকারি আসুক সেই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আসলে পরবর্তী সরকার আসলে যে আপনার সুবিধা হবে তাহলে জনগণের মাঝখানে, সেটাও কিন্তু একটা প্রশ্ন। একটা সরকার এই পর্যন্ত 15 বছর সার্ভিস দিচ্ছে, ঠিক আছে, বিভিন্ন মানে যে সরকারি আসুক আপনার প্রত্যাশাটা কি থাকবে? সরকারের প্রত্যাশা হচ্ছে যে বাজারের দ্রব্যমূল্য অনেক বেশি, এটা যে সরকার নিয়ন্ত্রণ করতে পারে আমরা তাকেই চাই। আচ্ছা, এটা আওয়ামী লীগ হোক, বিএনপি হোক বা অন্যান্য দল হোক, আমরা তাদের কাছে প্রত্যাশা হচ্ছে বাজারের যে দ্রব্যমূল্য বর্তমান অবস্থা, এটা নিয়ে আমরা খুব আতঙ্ক। এই জিনিসটা যদি তারা সমাধান করতে পারে তাহলে আমাদের পাবলিকের কোনো সমস্যা নেই। অসংখ্য ধন্যবাদ। আপনার নামটি জানাবেন আমাদের। আমার নাম তুহিন। তুহিন। দর্শক, আমরা তুহিন নামের একজন সাধারণ মানুষের সাথে কথা বলছিলাম। আমরা একটু আরও কয়েকজন পরিবহন চালকের সাথে কথা বলার চেষ্টা করব এবং তাদের কাছে জানবো যে আসলে কালকের দিনটি নিয়ে তাদের মাঝে কীরকম মানসিকতা তাদের তৈরি হয়েছে সেটি আসলে একটু জানানোর চেষ্টা করব।
আচ্ছা, কালকে আমি দেখলাম যে আপনি একজন মানে কন্ট্রাক্টর হিসাবে কাজ করছেন। যাত্রী কীরকম, কয়েকদিন যে হরতাল অবরোধ হলো, কীরকম যাত্রী পেয়েছিলেন? অবরোধ যখন হলো তখন কীরকম যাত্রী পেয়েছিলেন? মোটামুটি ভাই, কালকে থেকে তো আবার হরতাল শুরু হচ্ছে, কি মনে করছেন? কালকে থেকে হরতাল শুরু হচ্ছে, আমরা তো বাস যাচ্ছে ভাই, আমরা তো যাত্রী সেরকম একটা পাইতেছি না হরতালের ভিতরে। এতে লোকসানে কীরকম পড়তেছে? লোকসান বলতে কি, মহাজন সীমিত পাই, আমরা সীমিত পাই। অর্থাৎ আতঙ্কের মধ্যে দিয়ে গাড়ি বের করতেছে। আতঙ্কের ভিতরে আমাদের গাড়ি 500 দিন একটা পুরাইছে। আচ্ছা, কাপ্তলি তো মহাজনের গাড়ি। আচ্ছা, আপনার নামটি জানাবেন একটু? আমার নাম মোহাম্মদ সুজন আলী। সুজন আলী, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা সুজন আলীর সাথে একটু কথা বললাম। আমরা একজন বাস চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং একই সাথে একটু জানানোর চেষ্টা করব। কালকে থেকে তো হরতাল শুরু হচ্ছে, কি অবস্থা বলেন দেখি? যাত্রী নিয়ে কীরকম চিন্তা ভাবনার মধ্যে রয়েছেন? গাড়ি চালানো না চালায় না বলে, তো নামতে গাড়ি যায়, গাড়ি যায় না হলে গাড়ি নামার কোনো সুবিধা ছিল না। আচ্ছা, মাতৃ করুন, যাত্রী কি পাবেন, কীরকম মনে হচ্ছে? যাত্রী না পাওয়ার আশা করে বেশি, কারণ যাত্রী বয়স তো বাইরে যাচ্ছে না, সামনে বাইরে যাচ্ছে না। আচ্ছা, অবরোধের সময় সারাদিনে কোন সময়টাতে বেশি পেয়েছিলেন যাত্রী? 24 টাইমের সময় যাত্রী হয়, তাছাড়া কোনো যাত্রী নেই, তাছাড়া খালি খালি জানতে হয় গাড়ি। আচ্ছা, আপনার নামটি জানাবেন একটু? আমি যাই ইব্রাহিম। দর্শক, আমরা ইব্রাহিম নামের একজনের সাথে কথা বলছিলাম। তিনি আসলে বলছিলেন যে তাদের মাঝেও কিন্তু এক ধরনের আতঙ্ক বিরাজ করছে এবং আমরা এ পর্যায়ে একজন রিক্সা চালকের সাথে একটু কথা বলার চেষ্টা করব এবং আমরা দেখতে পাচ্ছি যে কালকে থেকে হরতালের মাঝে সাতজন আছে তো রানিং গাড়ি আমার কথা বলতে পারবে। কালকে থেকে তো হরতাল শুরু হচ্ছে। আসলে অনেকেই কথা বলতে অনাগ্রহ প্রকাশ করেন, যার ফলে একটু কথা বলতে সমস্যা হয়। আমরা একজন পরিবহন চালকের সাথে একটু কথা বলবো। যাত্রী কীরকম পাচ্ছেন এখন? যাত্রী আছে মোটামুটি ভালো। অবরোধের সময় কীরকম যাত্রী ছিল? যাত্রী থাকে না, অবরোধের সময় যাত্রী থাকে না। কালকে থেকে তো হরতাল শুরু হচ্ছে, কি মনে করছেন, যাত্রী পাবেন? যাত্রী থাকে না, আমি বয়ে থাকি, গাড়ি যখন চালাই খুবই আতঙ্ক থাকে। জি, অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যতজনের সাথেই কথা বলেছি তারা আসলে বলছেন যে হরতাল অবরোধ কর্মসূচিকে ঘিরে জনমনে এক ধরনের আতঙ্কের প্রভাব বিরাজ করছে এবং আপনার হলো যে সাধারণ মানুষের এই কর্মসূচিগুলোকে ঘিরে আপনার হলো যে প্রত্যাশা, যে প্রধান যে দুই দল বর্তমান রাজনৈতিক দল রয়েছে, যেমন বিএনপি এবং আওয়ামী লীগ যে দলটি রয়েছে, তাদের এই যে দলগুলো অর্থাৎ সর্বোপরি সকলেরই প্রত্যাশা যে শুধু দুটি প্রধান দল নয়, আপনার হলো যে সব রাজনৈতিক দলগুলো একটি সমঝোতার মধ্যে আসবে এবং এই সমঝোতার মধ্যে আসলে তাদের আপনার হলো যে সাধারণ মানুষের মধ্যে থেকে এক প্রকার আতঙ্কের যে প্রবণতা সেটি আসলে দূরে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। এবং নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের যে প্রত্যাশা, সরকারের কাছে যে প্রত্যাশা, যে পরবর্তী সরকার যেই আসুক, যে দলই যে সরকারই আসুক না কেন, সকলের প্রত্যাশা যে দেশটি আসলে সুন্দরভাবে পরিচালনা করবে এবং সকলের কিন্তু নাভিশ্বাসটি গিয়ে ঠেকেছে কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির দিকেই এবং সকলের যেটি প্রত্যাশা যে এই আপনার হলো যে দ্রব্যমূল্যের নিম্নগতি যেন হয় এবং সাধারণ মানুষ যেন দুবেলা দুমুঠো খেয়ে চলতে পারে, এমনটাই প্রত্যাশা কিন্তু পরবর্তী সরকারের কাছে, এমনটাই কিন্তু মনে করছেন এমনটাই কিন্তু বলছেন সাধারণ মানুষ। আমরা কিছুক্ষণ আগেও একজনের সাথে কথা বলেছিলাম, তিনি কিন্তু আসলে এমনটি বলছিলেন।
দর্শক, আমরা এ পর্যায়ে আবারও আপনাদেরকে জানিয়ে রাখি যে আমরা বর্তমান দাঁড়িয়ে আছি ফার্মগেট এলাকায়। এবং ফার্মগেট এলাকায় বর্তমানে যান চলাচল স্বাভাবিক। আগামীকাল থেকে আমরা আপনাদের জানিয়ে রাখি, আগামীকাল থেকে বিএনপি এবং সমমনা যে দলগুলো রয়েছে তাদের ডাকা 48 ঘন্টার হরতাল কর্মসূচি শুরু হচ্ছে। এবং এর আগে বিএনপি এবং সমমনা দলগুলোর অবরোধ কর্মসূচি শেষ হয়েছে ধাপের পর ধাপ, এবং অবরোধ কর্মসূচির আগে কিন্তু একদিনের হরতাল কর্মসূচি দিয়েছিল। এবং সেই সময় তাদের দাবিটি ছিল আপনার হলো যে বিএনপি এবং বিএনপির যে চেয়ারপারসন রয়েছেন বেগম খালেদা জিয়া, তার পদের থেকে তার আপনার হলো যে মুক্তির দাবিতে এবং একই সাথে আপনার হলো যে নিরপেক্ষ সরকারের দাবিতে এমনটা কিন্তু দিয়ে একদিনের হরতাল কর্মসূচি শুরু হয়। এবং আগামীকাল থেকে যেটি শুরু হচ্ছে সেই দ্বিতীয় ধাপের হরতাল, সেটি কিন্তু আসলে তফসিল ঘোষণা যে হয়েছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের, এবং সেই নির্বাচনকে তফসিল ঘোষণার প্রতিবাদে সেই আগামীকাল থেকে শুরু হচ্ছে 48 ঘন্টার হরতাল কর্মসূচি। এর আগে পঞ্চম ধাপ পর্যন্ত অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি এবং সমমনা যে দলগুলো সেটি। কালকে থেকে তো শুরু হচ্ছে হরতাল, এর আগে তো অবরোধ কর্মসূচি হয়েছে। এই হরতালকে ঘিরে আপনার মনের অবস্থা কীরকম? বিভিন্ন জায়গায় তো অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটছে, কীরকম মনে করছিলেন সেই সময়? আতঙ্ক ছিলেন নাকি স্বাভাবিক? না, কোনো আতঙ্কে ছিলাম না, স্বাভাবিকই ছিলাম। আমাদের কাছে মনে হয় যে স্বাভাবিক, হরতাল মনে হয় না। আচ্ছা। গাড়ি গুড়ি যানবাহন সবই চলছে। আচ্ছা, তো আসলে কালকে থেকে তো হরতাল শুরু হচ্ছে, কি মনে করছেন? কোনো কিছু মনে করছি না, মানে কোনো আতঙ্কও নাই, সব কিছুই স্বাভাবিক মনে হচ্ছে। আচ্ছা, অনেকেই বলছে যে আতঙ্কের মধ্যে আছে, তো আবার অনেকেই মনে করছে যে যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের আসলে সমঝোতায় বসা উচিত। এই পাল্টাপাল্টি সমাবেশ, আবার এই যে ধাপের পর ধাপ অবরোধ, আবার হরতাল, এগুলো না দিয়ে তাদের সমঝোতায় বসা উচিত। আপনি কি মনে করেন সাধারণ মানুষ হিসাবে এটিকে কি মানে তাদের কি সমঝোতায় বসা উচিত নাকি অন্য কিছু মধ্যে আসা উচিত? এই কর্মসূচি চলমান রাখা উচিত? না না না, সমঝোতায় আসা উচিত, কর্মসূচি দেওয়া উচিত না, কারণ জনগণের ক্ষতি হচ্ছে। এগুলো লেখাপড়া বাচ্চাদের সবারই লস হচ্ছে, এই জন্যই সমঝোতা হওয়া দরকার। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে যে তফসিল ঘোষণা হয়েছে এবং জানুয়ারির দিকে নির্বাচন হবে। যে সরকারই আসুক না কেন তাদের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? প্রত্যাশা থাকবে সুন্দরভাবে দেশ, সবাই যেন সুন্দরভাবে দেশ পরিচালনা করতে পারে। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা একজনের সাথে কথা বললাম, তিনি আসলে বলছেন যে যে পরবর্তী যে সরকার আসবে সেই সরকার কিন্তু যে সরকারই আসুক না কেন তো সুন্দরভাবে দেশ পরিচালনা হবে, এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন সাধারণ মানুষ। দর্শক, আমরা এই পর্যায়ে আরও সামনের দিকে এগোবো এবং সেখানকার মানুষের সাথে একটু কথা বলার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন।
সাথে চলছে। দর্শক, আমরা কিছুক্ষণ আগে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষের মাঝেও যে শিক্ষার্থীরা রয়েছেন আমরা একটু তাদের সাথে কথা বলবো। দর্শক, আমরা এই মুহূর্তে একজন শিক্ষার্থীকে পেয়েছি। যে আপনি কোন কলেজে পড়েন আমাদের একটু জানাবেন। তেজগাঁও কলেজ। তেজগাঁও কলেজের আগামীকাল থেকে হরতাল কর্মসূচি শুরু হচ্ছে এবং এর আগে ধাপের পর ধাপ অবরোধ কর্মসূচি হয়েছে এবং তারও আগে আমরা একটা দেখেছি যে হরতাল হয়েছিল একদিনের। তো এই যে ধাপের পর ধাপ অবরোধ, হরতাল, পাল্টাপাল্টির সমাবেশ রাজনৈতিক যে দলগুলো রয়েছে চলছেই। তো এর মাঝে আপনার পড়ালেখার কি খবর এবং পড়ালেখা কেমন চলছে আমাদের একটু জানাবেন। এই হরতালের কারণে আমাদের পড়ালেখা অনেকটা ক্ষতি হচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে আমাদের কলেজ থেকে অনেক ছাত্রছাত্রীর বাসা অনেক দূরে, যানজট এই সেই হাবি জাবি বাস ভাঙ্গা চোরা এই সে তো আছে। এই জন্য অনেক ছাত্রছাত্রী আসতে পারতেছে না ক্লাসে, ছাত্রছাত্রী অনেক কম হচ্ছে, আমাদের অনেক দিক দিয়ে মনে করেন যে ক্ষতি হচ্ছে। আরেকটি বিষয় জানতে চাই যে এই যে পাল্টাপাল্টি যে অবরোধ কর্মসূচি, হরতাল, রাজনৈতিক দলগুলোর কি এগুলোই আসলে কন্টিনিউয়াসলি চালানো উচিত, নাকি আপনার কি মনে হয় যে তাদের সমঝোতায় বসা উচিত? কি মনে করেন? হ্যাঁ, সমঝোতায় বসা উচিত। এই হরতাল না করে শান্তি শৃঙ্খলাভাবে ভাঙচুর মারধর না করে রিল্যাক্সে মানে বসে একটা কোনো ডিসাইড করলে অনেক ভালো হয়, যেটা সবার জন্য। আরেকটি বিষয় জানতে চাই যে সামনেই কিন্তু আপনার সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো যে সরকারই আসুক, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি থাকবে? আমরা চাই যে আমাদের পুরো রাষ্ট্র সবাই সুশৃঙ্খলভাবে চলাফেরা করতে পারে। জিনিস ইদানিং দেখা যাচ্ছে যে আপনার জিনিসপত্র অনেক দাম বাড়ছে, হ্যাঁ, সবার জন্য সুযোগ সুবিধা হয়, সরকারের জনগণের জন্য যেন ভালো কাজ করে, এটাই আমরা প্রত্যাশা করি। আপনার নামটি জানাবেন একটু। দেবেন্দ্র ব্যাপারী। দেবেন্দ্র ব্যাপারী। দর্শক, আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বললাম যে তাদেরও কিন্তু প্রত্যাশা কিন্তু এমনই যে আসলে যে সরকারি আসুক, সুষ্ঠু, সুন্দর এবং সুন্দরভাবে চলবে দেশ, এমনটাই প্রত্যাশা করেন। এবং আরেকটি মূল বিষয় বলি যে সকলের কাছেই যখন আমরা জানতে চাই যে পরবর্তী সরকারের কাছে পরবর্তী যে সরকারি আসুক তাদের আসলে প্রত্যাশাটা কি থাকবে, তো সকলের প্রত্যাশা একই রকম যে দ্রব্যমূল্যের দামটি যদি নিয়ন্ত্রণের মধ্যে থাকে তাহলেই কিন্তু সকলের আপনার হলো যে ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে এবং স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে। আমরা আরেকটু জানিয়ে রাখি, এটি গেল নির্বাচন কেন্দ্রিক এবং সামনে নির্বাচন এবং সরকারের কাছে, নতুন সরকারের কাছে যে প্রত্যাশা সেটি। এবং আরেকটি বিষয়ে বলি যে হরতাল, অবরোধ কর্মসূচি, পাল্টাপাল্টির সমাবেশ, সেগুলোকে ঘিরে মানুষের প্রত্যাশা হচ্ছে যে তারা আসলে সমঝোতায় বসবে এবং সমঝোতায় বসলে এই উচ্ছৃঙ্খলতা কমে যাবে, এমনটাই কিন্তু প্রত্যাশা সাধারণ মানুষের। দর্শক, এই ছিল আগামীকালের 48 ঘন্টা অবরোধ কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। এবং আমরা পরিবহন চালক, সাধারণ মানুষ সকলের সাথেই কথা বলার চেষ্টা করেছি, শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে বলছিল যে এই জিনিসটি যে আপনার হলো যে হরতাল অবরোধ কর্মসূচিতে সকলেরই আয় রোজগার অনেকটা নেমে এসেছিল নিচে, এমনটাই বলছিলেন সাধারণ মানুষ, আপনার পরিবহন চালকরা। এর আগে যখন অবরোধ কর্মসূচি ঘোষণা হয় এবং অবরোধ কর্মসূচিগুলো যখন চলমান ছিল তখন আমরা পরিবহন চালক এবং পরিবহন সংশ্লিষ্ট যারা ছিলেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম। তাদের বিষয়টি হচ্ছে যে অবরোধের মাঝে আপনার হলো যে বিভিন্ন ধরনের অফিস, আদালত সবগুলোই চলমান, কিন্তু অগ্নিকাণ্ডের অধিকাংশ ঘটনাগুলো ঘটছে পরিবহনকে কেন্দ্র করে। এবং সকলে এবং পরিবহন চালক এবং সংশ্লিষ্টদের প্রত্যাশা এবং প্রত্যাশার পাশাপাশি একটি প্রশ্ন যে তাদের উপরেই কেন আক্রোশ, তাদের উপরেই কেন আক্রমণ, এমনটাই কিন্তু বলছিল। তবে তারাও কিন্তু প্রত্যাশা করছে যে আপনার হলো যে স্বাভাবিক থাক যান চলাচল, তাহলে তাদের আয় রোজগার এটি আসলে বাড়বে। এবং আমরা শুরু থেকে এখন পর্যন্ত বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, এমনটাই কিন্তু প্রত্যাশা সকলের।
দর্শক, এই ছিল হরতাল কর্মসূচির কে ঘিরে সাধারণ মানুষের প্রতিক্রিয়া। আমাদের এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সংবাদপ্রকাশ.com এবং আমাদের আরেকটি পেজ রয়েছে বাজার সংবাদ। সেখানে আমরা নিত্যপণ্যের বাজার ছাড়াও মানুষের আনুষঙ্গিক যে জিনিসগুলো প্রয়োজন সেগুলোর বাজার দর এবং সেগুলোর চাহিদা, সেগুলোর উৎপাদন সম্পর্কে আপনাদের জানিয়ে থাকি। পরবর্তী আপডেট পেতে আমাদের সংবাদ প্রকাশের সাথেই থাকুন। এতক্ষণ যাবৎ আমাদের সাথে যারা যুক্ত ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।